জনগোষ্ঠীকে তখন তাক লাগিয়ে দেয়। তখন জনগণের ভিতর থেকে একটি স্লোগান উচ্চারিত হয়, শেরে বাংলা, শেরে বাঙ্গল, অর্থাৎ বাংলার বাঘ। তো শেরে বাংলা প্রসঙ্গে আমি বলবো যে আমাদের রাজনীতি ক্ষেত্রে মহাপুরুষ বললে শেরে বাংলাকে অবশ্যই বলা যায়। তো আমরা এশিয়ার যে কোনো দেশের তুলনায় উন্নত ছিল আমাদের সাহিত্য অনেক আগে থেকে। ইংরেজ আমলে যে বিরাট বিপুল অগ্রগতি আমাদের সাহিত্যে। তপন রায়চৌধুরীর যে বাঙাল নামা, সেখান থেকে দেখা যায় যে তার অনেক রেফারেন্স আছে একে ফজলুল হকের, যে এরকম আমরা শুনতে পাই বা যে উনি যে গভর্নরকে বিভিন্ন বিষয়ে চিঠি লিখতেন, করা করা চিঠি লিখতেন। আপনিও তো অনুষ্ঠান শুরুতে বলছিলেন যে উনি প্রতিবাদী ছিলেন। মানে গভর্নর তখনকার সিস্টেম থেকে গভর্নর তো গভর্নর আন্ডারেই তিনি ছিলেন, কিন্তু তারপরেও গভর্নরকে তিনি যেটা প্রতিবাদ করা সেটা করতেন। এটা এই বিষয়টা যদি একটু উল্লেখ করতেন। এই যে শেরে বাংলা বলা হয়, এটা তো তার সাহসের দিকে লক্ষ্য করে শেরে বাংলা তাকে বলা হয়েছে, স্লোগান দিয়ে তাকে। এটা যদি একটু ক্লিয়ার করেন, আমরা আলোচনা করেছি, কিন্তু তিনি শেরে বাংলা কখন কিভাবে হলেন এটা যদি একটু বলে এই প্রসঙ্গটা। এটা আমি জানি, আমি কি বলবো স্যার? হ্যাঁ, এটা লখনৌতে একটা মিটিং হচ্ছিল রাজনৈতিক, বিশাল লখনৌতে, ভারতের লখনৌতে। এবং এই সময় শেরে বাংলা একে ফজলুল হক গগন বিদারী একটি বক্তৃতা দিয়েছিলেন এবং উর্দুতে। এবং উনি বাঙালি মুসলমান হয়ে বাঙালি জাতির অন্যতম নেতা হিসাবে উর্দুতে যে এত ভালো ভাষণ দিতে পারেন, সেটি সমগ্র জনগোষ্ঠীকে তখন তাক লাগিয়ে দেয়। তখন জনগণের ভিতর থেকে একটি স্লোগান উচ্চারিত হয়, শেরে বাংলা, শেরে বাঙ্গল, অর্থাৎ বাংলার বাঘ। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. বা টাইগার অফ বেঙ্গল, এই যে একটি সূচনা হলো, তার পরবর্তীতে ওনাকে কিন্তু সারা জীবনের জন্য শেরে বাংলা নামে বা টাইটেলে ভূষিত করা হলো এবং এটি ইতিহাসের অংশ হয়ে গেল। তো দিস ইজ হাউ ইট অল স্টার্টেড অ্যাকচুয়ালি। জি, ওই যেটা বলছিলাম যে গভর্নরকে চিঠি লেখা, গভর্নর সরাসরি মাথার উপরে বস বলা যায়, যে তার প্রাইম মিনিস্টার হন, আর তার উপরে বড় লাট আছে, কিন্তু ইমিডিয়েট বস হলো এখানকার ছোট লাট। তো তারা অনেক সময় ডিরেকশন দিতেন, এটা করবেন ওইটা করবেন না ইত্যাদি। ক্ষমতা গভর্নরের হাতে বেশি, আর তার আন্ডারে থেকেই প্রধানমন্ত্রীরা কাজ করেছেন, যিনি প্রধানমন্ত্রী হন। তো সেই বাস্তবতায় যখন গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টে ব্রিটিশ সরকার অর্থাৎ গভর্নর কোনো নির্দেশ দিয়েছেন এবং সেটা শেরে বাংলা বা ফজলুল হক সাহেব মনে করেছেন এটা অনুচিত এবং এটা যথেষ্ট কল্যাণকর নয়, তো তিনি খুব সূক্ষ্মভাবে দীর্ঘ চিঠি লিখে এটা বাতিল করার জন্য সুপারিশ করেছেন। তো এই চিঠি আবার খবরের কাগজে প্রকাশ করে দেওয়া হতো, তাতে শেরে বাংলার প্রতি মানুষের সাপোর্ট যেত, আর ব্রিটিশ সরকারের প্রতি বরং আরও বিরূপতা সৃষ্টি হতো। এই একই ধরনের ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, তারও ছিল। বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা ব্রিটিশ সরকারের ছিল, শিক্ষা বিস্তার হোক, কিন্তু যে শিক্ষায় এরা বিদ্রোহী হয়ে উঠবে, যে শিক্ষায় এরা স্বাধীনতা চাইবে, ওইরকম শিক্ষা না দেওয়ার চেষ্টা ছিল। তো সেই সব জায়গায় আশুতোষ মুখোপাধ্যায় চিঠি দিয়েছেন গভর্নরকে, অর্থাৎ যিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এবং সেই চিঠিতে তিনি যুক্তি দেখিয়ে খুব চমৎকারভাবে নিজেদের বক্তব্য যে দেশের মানুষের স্বার্থে এটা প্রকাশ হতো। তো এই লেখার মধ্য দিয়ে, যে চিঠি লেখার মধ্য দিয়ে যে সাহসের প্রকাশ, শেরে বাংলা ফজলুল হকের এবং তার শিক্ষক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, এইটার জন্যই আশুতোষ মুখোপাধ্যায় বলতে বাংলার ভাগ। আর ওই যে বললেন লখনৌ অধিবেশনে, ওখানে তার বক্তৃতা শুনে ওই যে শেরে বাংলা এই কথাটা আসছে। মানুষ স্বতঃস্ফূর্ত, মানুষকে খুব শক্তিমান হিসেবে দেখতে চায় যে মানুষরা পরিচালনা করে, এইরকম ব্যাপার আছে। একটা কথা অনেকে বলেছেন ইউরোপে বিশেষ করে, যে কোনো জাতির মহাপুরুষ হিসেবে কারা স্বীকৃতি পায়, মহাপুরুষ হিসেবে কারা মর্যাদা পায়, সেইটা লক্ষ্য করলে সেই জাতির চরিত্র বোঝা যায়। তো আমাদের দেশে গত অন্তত 30-40 বছর ধরে যার টাকা পয়সা বেশি আছে তিনিই তো মহাপুরুষ। আজকে যে পত্রিকায় এত খবর বের হচ্ছে যে কিছু লোকে অসাধু উপায়ে, অন্যায় মানে বেআইনি পন্থায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, অনেকের বিবরণ আছে, এর মধ্যে পুলিশ বিভাগের বোধহয় সবচেয়ে বেশি সংখ্যক। তাছাড়াও রাজনীতি করেছেন, তাদের যে বিপুল সম্পত্তি করা এটা। তারপরে ব্যবসায়ীদের আছে, এটা ক্ষমতায় অপব্যবহার করে, এবং টাকা যার যত বেশি, শক্তি যার যত বেশি, সেই তত বেশি নন্দিত।
এই ব্যাপারটা আমাদের জাতির ক্ষুদ্রতাই প্রকাশ করে। যদি আমরা জাতি হিসেবে মহত্বের পর্যায়ে উত্তীর্ণ হতে চাই, তাহলে প্রকৃতপক্ষেই যারা কল্যাণকর চিন্তা করেছেন, প্রকৃতপক্ষেই যারা কল্যাণকর কাজ করেছেন, তাদের প্রতি এই জাতির শ্রদ্ধা থাকা উচিত। সেটা না থাকলে আমাদের স্বাভাবিক জাতীয় উন্নতির পথ আটকে যাবে। শেরে বাংলার কথা বলছি, আমাদের জাতীয় নেতা কারা যদি ধরি আধুনিক যুগে, তো প্রথমেই তো শেরে বাংলার কথা আসবে ফজলুল হক, দ্বিতীয় ওই মৌলানা ভাসানীর কথা আসবে। সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও জনগণের নেতা যেভাবে বক্তৃতা দিতেন, সব মানুষ মানে মুগ্ধ হয়ে জনমত সৃষ্টি করতে পারতেন। তার সঙ্গে বহু লোক আসছেন যারা যেমন হাইকোর্টের রিটায়ার্ড জজ, এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিটায়ার করেছেন, ইভেন সিভিল সার্ভিসে ছিলেন, রিটায়ার করেছেন, ধনী ব্যবসায়ী, এরকম বহু লোক ভাসানীকে অবলম্বন করে রাজনীতি করতে চাইতেন। আর ভাসানী তো কমিউনিস্টদের সঙ্গে নিয়ে চলেছেন, কমিউনিস্ট পার্টি, আওয়ামী মুসলিম লীগে ছিলেন, পরবর্তীকালে আওয়ামী লীগে ছিলেন। তো এই ভাসানীর যে ব্যক্তিত্ব এবং জনগণের জন্য তার যে ভালোবাসা, দুঃসাহসের সঙ্গে কথা বলা, কাজ করা, এটাকেও তো সদ্ব্যবহার আমরা বাঙালিরা করতে পারিনি। মানে সেই সুযোগটা এখন এসেছে, কি পরামর্শ দেবেন? এখনও আছে সেই সুযোগ, কিন্তু এখনকার তো জটিলতা অনেক বেড়ে গেছে। তখনকার যে বাস্তবতা ছিল সেটা থেকে এখনকার বাস্তবতা অনেক ভিন্ন। এখন যে প্রচার মাধ্যম আছে, এত প্রচার মাধ্যম, কোনো প্রচার মাধ্যম থেকে কথা বললেই সব মহলের লোকের কাছে সেটা পৌঁছে না। কিন্তু পত্রিকার সংখ্যা যখন কম ছিল, রেডিও ছিল, টেলিভিশন ছিল, মানে একটা মাত্র চ্যানেলে, তখন মানুষকে বোঝানো অনেক সহজ ছিল। কিন্তু এখন যে বহু চ্যানেল এবং পত্রিকা, এর মধ্যে সব কথাই কেমন যেন একদিকে যায়, অন্যদিকে যায় না, এবং একটা চিন্তার যে ঐক্য এবং শৃঙ্খলা, সেটা প্রতিষ্ঠা করা অনেক দুরূহ হয়ে গেছে। তো শেরে বাংলা প্রসঙ্গে আমি বলবো যে আমাদের রাজনীতি ক্ষেত্রে মহাপুরুষ বললে শেরে বাংলাকে অবশ্যই বলা যায়। তারপরে মৌলানা ভাসানীর নাম অবশ্যই আসবে, যদিও তার রাজনীতিটা সীমাবদ্ধ ছিল, তিনি নিজে উদ্যোগী হয়ে ক্ষমতায় যেতে চাননি, কিন্তু তিনি চাইতেন যে তার দলের লোকেরা মন্ত্রিপরিষদে যাবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নেবেন। 1954 সনের যুক্তফ্রন্টের পরে যখন দেখা গেল যে মন্ত্রীদের অনেকেই দুর্নীতির দিকে চলে গেছে, পার্লামেন্টের অনেক সদস্য, মৌলানা তো তখন পল্টন ময়দানে জনসভায় প্রকাশ্যভাবে বলেছেন যে এই যে মন্ত্রীরা চুরি করছে, ডাকাতি করছে, পাবলিককে প্রতারণা করছে, তাদের শাস্তির ব্যবস্থা চাই। আমি যুক্তফ্রন্টে ছিলাম এবং শেরে বাংলার পাশে আমিই ছিলাম। শেরে বাংলা এখন বেঁচে নেই, কিন্তু না, আরও আগের কথা মারা যাবে। তিনি প্রকাশ্যভাবে এদের বিচার দাবি করেছেন। এইসব বৈশিষ্ট্যও খুব অসাধারণ। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আসে, যে আমাদের আন্দোলনের একটা ফাইনাল পর্যায়ে শেখ মুজিবের আত্মপ্রকাশ এবং এই 6 দফা আন্দোলন এবং আরও নানান সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ আরম্ভ হলো। আর কোনো জাতীয় নেতার নাম বলবেন যারা মানে আমাদের স্মরণ করা উচিত? আমাদের দেশের নেতা আপনি বললেন তো, আপনি একে ফজলুল হকের কথা বলেছেন, শেরে বাংলা, তার মৌলানা ভাসানীর কথা বলেছেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, জিয়াউর রহমান সাহেবের কথা বলেছি, মানে আর কোনো, মানে জিয়াউর রহমান বা আর কোনো কারো? আচ্ছা, এইসব বুঝতে গেলে আমাদের আরও সত্যনিষ্ঠ হওয়া দরকার। ইতিহাস বিকৃত হয়ে যায় নানান কাজের মধ্য দিয়ে। এই এতদিন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেষে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে গেলেন। তো এই বাস্তবতা তৈরি হয়েছে কিভাবে? এখানে যে আয়না ঘরের কথা বলা হয়, টর্চার মানে সেন্টার তৈরি করার কথা, এগুলো তো মিথ্যা নয়। তো এইগুলো দেখতে গেলে বোঝা যায় যে মারাত্মক রকম ভুল পথ ধরে ওই সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা উঠেছিল। তো এইগুলো তো আমরা ভবিষ্যতে চাই না। আমরা সুষ্ঠু, অ্যাবসলিউটলি সুষ্ঠু হবে তা না। মানুষের যে মানবিক দুর্বলতা, ত্রুটি, এটা বহুলাংশে কমে যাবে এবং স্বাভাবিকভাবে জনজীবন, রাষ্ট্র, জাতি পরিচালনার জন্য আমরা এগোতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক প্রশ্ন করতে, আপনি একদম শেষ বক্তব্য যদি কিছু যোগ করতে চান শেরে বাংলা সম্পর্কে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে যেহেতু একটি নতুন রাজনৈতিক পটভূমি রচিত হয়েছে এবং এটি একটি অবিসংবাদিতা পাচ্ছে আমাদের সকলের মাঝে, এই সূত্রকে কাজে লাগিয়ে আমি মনে করি যে আমাদের ইতিহাসের বা আমাদের পূর্বপুরুষদের যারা ক্ষণজন্মা ব্যক্তি ছিলেন, তাদের আদর্শ, তাদের সৎপথে চলার যে অঙ্গীকার এবং রাষ্ট্রের জনগণ
এবং গণতন্ত্র এবং আপনার অন্য যা কিছু ভালো আছে একটি দেশের এবং একটি জনগোষ্ঠীর মঙ্গলের জন্য, সব কিছু নিয়ে তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা ছিল, তার যে একটি সুযোগ আমাদের সামনে এসেছে সেই নিরিখে কাজ করার, সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করার এবং তাদেরকে সামনে রেখে তাদেরকে আমাদের মাথার মুকুট করে রেখে আমরা যেন সামনের দিকে সম্মিলিত একটি জাতিগোষ্ঠী বিনির্মাণে এবং সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখে গ্রামের মানুষ, নির্বিচার মানুষ অকাতরে তাদের জীবন দান করেছে, সেই সব নাম না জানা শহীদদের আত্মত্যাগকে আমরা যেন আমাদের জীবদ্দশায় তুলে ধরতে পারি আমাদের কাজকর্মের মাধ্যমে, তাহলে শেরে বাংলা কেফুজলকের আত্মা শান্তি পাবে এবং আমরা মনে করব যে আমরা জাতি হিসাবে ন্যূনতম আমাদের যতটুকু দরকার তার ন্যূনতম আমরা সাধন করতে সম্পন্ন হয়েছি। অনেক ধন্যবাদ। যে পরিণতি হয়েছে আওয়ামী লীগ সরকারের এবং শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ, এটা একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কেবল শেখ হাসিনা বা আওয়ামী লীগের না, আমাদের গোটা জাতির জন্যই অত্যন্ত লজ্জাকর এবং দুঃখদ ব্যাপার। এরকম কেন হবে একটা দল, একজন লিডার যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? তো এই বাস্তবতা অতিক্রম করে আমরা যদি সুস্থতার দিকে যেতে চাই, তাহলে যে উপদেষ্টা মণ্ডলী এখন কাজ করছেন অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে, কেবল তার উপরে নির্ভর করলে হবে না। রাজনৈতিক দলগুলোকে ভেতর থেকে সংগঠিত হওয়ার এবং সততার দিকে পর্যায়ক্রমে অগ্রসর হওয়ার কর্মকাণ্ড দরকার, এবং সেইটা যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো করে, তাহলে অবশ্যই আমরা ভালো অবস্থায় যেতে পারবো। বর্তমান থেকে আরম্ভ হতে পারে। সম্পূর্ণ ভালো অবস্থায় তো কোনো জাতিই নেই, কিছু না কিছু গলদ আছে, ত্রুটি আছে। আমাদের ত্রুটি অনেক বেশি, এটা সেরে উঠতে বেশি সময় লাগবে, কিন্তু আরম্ভ তো করতে হবে। এবং এই আরম্ভটার একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে এই প্রফেসর ইউনূসের এই তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলী। এইটাকে বুঝে যদি আমাদের যেসব রাজনৈতিক দল আছে তারা নিজেরা ভেতর থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা সাফল্যের দিকে যাব। আর নতুন যেসব দল গঠন করার চেষ্টা করা হচ্ছে, এর ভেতর থেকেও কোনোটা মানে ভালো লক্ষ্য নিয়ে গড়ে উঠতে পারে। কিন্তু দলগুলোকে গড়ে উঠতে হবে নিজেদের ভেতর থেকে, অর্থাৎ সংগঠনের মানে ভেতরকার যারা নেতৃত্ব করবেন বা কর্মী, তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে। আর রাজনীতিতে গুরুত্বপূর্ণ সব বিষয় জনগণকে জানিয়ে কাজ করতে হবে এবং জনসমর্থন নিয়ে কাজ করতে হবে। এইভাবে আমাদের যে রাজনৈতিক ধারা ভুল পথে চলে গেছে, সেইটা ভুল অতিক্রম করে সুস্থতার দিকে, স্বাভাবিকতার দিকে যেতে পারে এবং আমাদের জাতি যথার্থ একটা মহান জাতি হয়ে উঠতে পারবে। অতীতে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, অনেক গৌরবজনক কাজও আছে। যদি আমরা বাংলা ভাষার কথা ধরি, বাংলা সাহিত্যের কথা ধরি, তো আমরা এশিয়ার যে কোনো দেশের তুলনায় উন্নত ছিল আমাদের সাহিত্য অনেক আগে থেকে। ইংরেজ আমলে যে বিরাট বিপুল অগ্রগতি আমাদের সাহিত্যে, এই রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, কবি নজরুল ইসলাম এবং আরও অনেকের নাম উল্লেখ করা যায়। এরা তো মানে সামান্য মানুষ ছিলেন না, অসাধারণ বড় চিন্তাবিদ ছিলেন। তো দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের ঐতিহ্য থেকেও যেন অনেকটা বিচ্যুত হয়ে গেছি। কাগজে কলমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি ইত্যাদি, কিন্তু যেভাবে মানে গোটা এনভায়রনমেন্টটা নতুন করে তোলা উচিত, সেটা কঠিন কিন্তু সম্ভব, এবং সেই ধারায় গেলেই আমরা উন্নতি করতে পারবো।